বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে বাংলাদেশে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এরপর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার। সেই অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক আসিফ নজরুল। 16 মে 2024-এ এই আসিফ নজরুল একটি সভায় বক্তব্য রাখার সময় প্রতিবেশী ভারতকে চরম বিষোদ্গার করেন। তাকে বলতে শোনা যায়, পাকিস্তান আমলে যতটা নিষ্পেষিত, যতটা শোষিত, যতটা অত্যাচারিত হয়েছি, তার থেকে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত, অত্যাচারিত ও নিষ্পেষিত হয়েছি। ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব নয়, ভারত সবকিছুতেই যেভাবে আমাদের ওপর সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে এবং তাদের তাবেদার সরকারের মাধ্যমে সেটা প্রতিফলন ঘটাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। প্রসঙ্গত এই বক্তব্য যখন তিনি রাখছেন, তখনও কিন্তু দেশে হাসিনা সরকার। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক জিয়াউর রহমানের সমর্থনেই কথা বলছেন। কার্যত সেই সময় থেকে হাসিনা সরকারের পতনের পক্ষে ছিলেন যে তিনি, এটা তার বক্তব্যে স্পষ্ট। হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক যথেষ্টই ভালো ছিল। সেই ভারতের প্রসঙ্গেই তিনি এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন। কি বলেছিলেন আসিফ নজরুল? আসুন শুনে নেব। আমরা শুনবো অন্তর্বর্তী সরকারের মন্ত্রী আসিফ নজরুল তখন ঠিক কি বলেছিলেন। আমরা পাকিস্তান আমলে পাকিস্তান দ্বারা যতটা নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই, ভারত দ্বারা আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা 1971 সনে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর একটা সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে, সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। 1977 সনে ভারতের সাথে, ভারত বাংলাদেশের সাথে 5 বছর মেয়াদী একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল, যেই চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে, সবচেয়ে শুষ্ক মৌসুমে, তখন সবচেয়ে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকে 70 থেকে 80,000 কিউসেক, ওই সময় থাকতো। সেখান থেকে অন্তত 34,500 কিউসেক পানি বাংলাদেশকে দিতে হবে। অল্প পানি থাকলেও, যত পানিই থাকুক, ওখানে যদি 40,000 কিউসেকও থাকে, 34,500 বাংলাদেশকে দিতে হবে। এই ধরনের একটা অসাধারণ চুক্তি জিয়াউর রহমান আমলে হয়েছিল। এটাকে আমরা গ্যারান্টি ক্লজ বলতাম। এটা চুক্তি আছে এখনো, আমি কোনো কিছু বানিয়ে বলছি না, সাংবাদিক ভাইরা খুলে দেখবেন। যেই পরিমাণ পানি থাকুক 34,500 কিউসেক দিতে হবে। কিন্তু এটা জিয়াউর রহমান সাহেবের একক কৃতিত্ব ছিল না, এটা ছিল মাওলানা ভাসানীর ফারাক্কা, ঐতিহাসিক ফারাক্কা মার্চের ফসল। আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করে উনি বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষকে। ওই সময় একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ছিল, আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপকভাবে এটার একটা কাভারেজ দেওয়া হয়েছিল। ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদ মহলে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। 77 সনে আমরা চুক্তিটা পেয়েছিলাম। 1 নম্বর হচ্ছে ফারাক্কা মার্চের কারণে, 2 নম্বর হচ্ছে জিয়াউর রহমানের আমলে জিনিসটা সাধারণ পরিষদে তোলা হয়েছিল ভারতের বিরুদ্ধে কমপ্লেইন হিসাবে, এবং ওখানে স্পেশাল পলিটিক্যাল কমিটিতে একটা কনসেনসাস স্টেটমেন্ট করতে ভারত বাধ্য হয়েছিল। যেই স্টেটমেন্টের কারণে 77 সনে চুক্তি হয়েছিল, 5 বছর মেয়াদী চুক্তি ছিল। আজকে প্রসঙ্গক্রমে বলি, আপনারা দেখবেন কিছু হলেই, আমার খুব এটা ফানি লাগে, কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দায়ী, সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দায়ী। তো তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো, যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট, কত কুৎসিত, দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ। এটা হচ্ছে জাস্ট ফারাক্কা ব্যারেজ উদাহরণ থেকে বললাম, এরকম আরও বহু উদাহরণ আছে, এটা আলোচনার মূল বিষয় না এখন। তাহলে আমার শুধু একটা জিনিস মনে হয়, আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যাই, আমরা যখন বিভিন্ন কারণে হতোদ্যম হয়ে যাই, তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি, আমরা যদি নিজের দেশপ্রেমের প্রশ্নে যদি সোচ্চার হতে পারি, আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবনে ঘটাতে পারবো। সেই দিনের অপেক্ষা আমরা থাকব। আমরা আশা করব মাওলানা ভাসানী যেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাবো। এবার জেনে নেওয়া যাক কে এই আসিফ নজরুল। আসিফ নজরুল একজন বাংলাদেশি লেখক। 1966 সালের 12 জানুয়ারি জন্ম আসিফ নজরুলের। লেখকের পাশাপাশি তিনি রাজনৈতিক বিশ্লেষক,
সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। বর্তমানে হাসিনা সরকারের পতনের পর তিনি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1999 সালে স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীকালে জার্মানির বন শহরে তিনি এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের আগে 1991 সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট হিসেবে কিন্তু কাজ করেছিলেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী আসিফ নজরুল। তিনি বলেন, আমরা যে দেশকে গড়ার যে এই সময়টা পেয়েছি, এই সময়টা অর্জন করেছি, ভুলে গেলে চলবে না, অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। ছাত্ররা মিলে একটা স্বৈরাচারী, অত্যাচারকারী, নির্যাতনকারী সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছে। এটা পৃথিবীর ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। আমাদের প্রধান কনসার্ন আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা। এর পিছনে যত শক্তিশালী মানুষ থাক, যে দেশেই পালিয়ে যাক, আইনি কাঠামোর মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে হবে। শোষণ মুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার জন্য যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, পুলিশ, আদালত, বিশ্ববিদ্যালয়গুলোকে রিফর্ম করতে হবে। আমরা শুনবো আসিফ নজরুল কি জানিয়েছেন। আমি প্রথমেই বলে নেই আমরা যে এই নতুন একটা সময় পেয়েছি, আমরা যে দেশকে গড়ার এই যে একটা সময়টা পেয়েছি, আমাদের ভুলে গেলে চলবে না। এই সময়টা আমরা অর্জন করেছি। আমাদের যে আবু সাইদ, মুগ্ধ, একটা 6 বছর মেয়ে রিয়া, 4 বছরের বাচ্চা আহাদ, অসংখ্য মানুষের আত্মদান, অসংখ্য মানুষের শহীদ হয়েছে, বিভিন্ন রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। এত বড় একটা গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে কেন, যে ছাত্ররা মিলে 25-26 বছরের ছাত্ররা মিলে একটা স্বৈরাচারী, একটা অত্যাচারী, নির্যাতনকারী সরকারকে ক্ষমতাচ্যুত করতে পেরেছে, এটা এই উপমহাদেশে না, পৃথিবীর ইতিহাসে খুব বিরল ঘটনা। এই বিজয়ের তাৎপর্য আমাদের অনুভব করতে হবে এবং এই বিজয় আমাদের উপর যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমাদেরকে আত্মস্থ করতে হবে। তো আমি মনে করি আমাদের প্রধান কনসার্ন হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, তারপর যারা নিহত হয়েছে অবশ্যই তাদের বিচারের ব্যবস্থা করা, এবং এটার পিছনে যত শক্তিশালী মানুষ থাক, যে দেশেই পালায় যাক বা যেখানেই পালায় যাক, আইনি কাঠামোর মধ্যে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।